আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় তিনিও কিন্তু কথাবার্তা বলা শুরু করেছেন। প্রথমত বলেছেন তিনি নিজেও জানেন না নির্বাচনের তারিখ, তারপর বলেছেন যে যৌথ ঘোষণা, সেখানে স্বাক্ষর কই, স্বাক্ষর তো নেই, নিচে তারিখও নেই। তো ন্যাচারালি এই ধরনের এলিমেন্ট ভবিষ্যতে যাতে বিদেশি, মানে একটা কথা আছে না আমাদের এখানে, দেশি ঠাকুর ফেলিয়া বিদেশি কুকুর ধরি, তো সেই রকম একটা মানসিকতা কিন্তু অনেকের মধ্যে আছে। তো সেইটা থেকে এবার বেরিয়ে আসতে চাইবে নির্বাচন কমিশন। মাহফুজ আলম তিনি যে ইঙ্গিতটি করেছিলেন যে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে, তো তার যে খামিরটা সেটা মোটামুটি প্রস্তুত হয়ে আছে। ইতিমধ্যে আপনি জেনেছেন যে চট্টগ্রামে যুব দলের একজন নেতাকে বোরখা পরে এসে মেরে ফেলা হয়েছে, টার্গেটেড কিলিং যেটাকে বলে। তো এই ধরনের ঘটনাগুলি যদি আরো স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় ঘটতে থাকে, তখন কিন্তু ওই আশঙ্কা সত্যে পরিণত হতে বেশি সময় লাগবে না। আমি আমার আগের স্টেটমেন্টে আপনার এখানে অন্যত্র বলেছি, নির্বাচনটা বাংলাদেশে এখন হয়ে দাঁড়িয়েছে অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে ছোটার সামনে। আমাদের দেশের সবচেয়ে বড় সক্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে আর কখনো বাংলাদেশে নির্বাচন হবে না। এই যে এই কথাটি, এটি রীতিমতো যুগান্তকারী একটি বক্তব্য। এবং খেয়াল করে দেখেন, যে শফিক মহোদয় জুনে আগে নির্বাচন হবে না এরকমের বক্তব্য রেখেছিলেন, এবং মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন এপ্রিলে, তারপর লন্ডনে জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে সাব্যস্ত হলো ফেব্রুয়ারি, আবার কারো কারো পক্ষ থেকে বললো সুনির্দিষ্ট তারিখ 12ই ফেব্রুয়ারি। এবং এরপর মাননীয় সেনা প্রধান তিনি সাফ বলে দিলেন শুরু থেকেই যে 18 মাসের একটা সময়সীমা, তারপরে আপনার সেটি শেষ হয় ডিসেম্বরে। 1 জানুয়ারিতে তিনি দেখতে চান ম্যান্ডেট প্রাপ্ত নতুন সরকার ক্ষমতায়। এই যে নানান রকমের বাক্যালাপ, নানান রকমের সময়সীমা, এটাও কিন্তু অনেকটা মরীচিকার পেছনে ছোটার সামিলে রূপান্তরিত হয়েছে। এখন মির্জা ফখরুল মহোদয়ের পক্ষ থেকে সন্তোষ ব্যক্ত করা হয়েছে সঙ্গত কারণ হচ্ছে তাদের পক্ষ থেকে কিন্তু, দলের পক্ষ থেকে বলা হয়েছিল ডিসেম্বরের এই যে দাবিটা সেটি, এবং না হলে নির্বাচন অনিশ্চিত গন্তব্যের দিকে হাঁটবে এমন আশঙ্কাও ব্যক্ত করা হচ্ছে। আবার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও কিন্তু এই ডিসেম্বর ফ্রেমওয়ার্কের কথাই বলা হচ্ছে। এখন এনসিপি কে সুবিধা দেওয়ার জন্য তাদের সময় দরকার, সেরকম একটি কথা স্বয়ং মাননীয় প্রধান উপদেষ্টাই বলে ফেলেছিলেন। এক, দ্বিতীয়ত আপনার এখানে যারা এই উপদেষ্টা মন্ডলীতে আছেন মন্ত্রীর মর্যাদায়, তাদেরও আপনার ওই একটা মৌতাদ ইতিমধ্যে নিজেদের মধ্যে ডেভেলপ করে গেছে, যতদিন থাকা যায় ততদিন লাভ সকল অর্থে। তো এই সব মিলিয়ে টিলিয়ে আপনার এমন একটা পরিস্থিতি পরিবেশ যে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় তিনিও কিন্তু কথাবার্তা বলা শুরু করেছেন। প্রথমত বলেছেন তিনি নিজেও জানেন না নির্বাচনের তারিখ, তারপর বলেছেন যে যৌথ ঘোষণা, সেখানে স্বাক্ষর কই, স্বাক্ষর তো নেই, নিচে তারিখও নেই। তারপরে তিনি যেটি বলবার চেষ্টা করেছেন যে যে সমস্ত বিদেশি পর্যবেক্ষক আগের যে 3টি নির্বাচন সেগুলোকে সার্টিফিকেশন প্রদান করেছেন, হালাল সার্টিফিকেশন, তাদের এবার সুযোগ দেওয়া হবে না। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি আবেদ আলী নামে এক ভদ্রলোক, তিনি মূলত লেপ তোষকের ব্যবসায়ী চট্টগ্রাম নিউ মার্কেটে।
বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার এদিকে সম্ভবত। তিনি গোটা দুয়েক দোকান খুলে বসেছিলেন, আপনার সার্কের লোগো ব্যবহার করে, একটি আর আরেকটি ভিন্ন নামে। এবং যেটা শোনা যায় যে স্টেট উইদিন স্টেট অ্যাক্টরদের অর্থায়নে তিনি আপনার বিদেশ থেকে, আমেরিকা, ইউরোপ থেকে আপনার শ্বেতাঙ্গ লোকজন ম্যাম সাহেব তিনি হাজির করেছিলেন এবং তাদের দিয়ে নির্বাচন পূর্ব পর্যবেক্ষণ করাচ্ছিলেন। তারা নানান রকমের ওসিয়ত জ্ঞান ট্যান দেওয়া শুরু করেছিলেন তৎকালীন নির্বাচন কমিশনকে। এবং সেই সময়কার আপনার এনএসআই এর পক্ষ থেকে মোটামুটি পরামর্শ দেওয়া হয়েছিল তৎকালীন নির্বাচন কমিশনকে যাতে তাদের অ্যাক্সেস দেওয়া হয়, এবং সেটি তারা পেয়েছিলেন। এবং এর ধারাবাহিকতায় তারা কিন্তু নির্বাচন পর্যবেক্ষক সেজে নানান রকমের ইতিবাচক সার্টিফিকেশন প্রদান করেছিলেন, একেবারে স্ট্রেট জ্যাকেট সার্টিফিকেশন। তো ন্যাচারালি এই ধরনের এলিমেন্ট ভবিষ্যতে যাতে বিদেশি, মানে একটা কথা আছে না আমাদের এখানে, দেশি ঠাকুর ফেলিয়া বিদেশি কুকুর ধরি, তো সেই রকম একটা মানসিকতা কিন্তু অনেকের মধ্যে আছে। তো সেইটা থেকে এবার বেরিয়ে আসতে চাইবে নির্বাচন কমিশন। আর এখানে আপনার এই জাতীয় পর্যবেক্ষক আমার মনে আছে ভুটান থেকে এসেছিলেন, আবার আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে এসেছিলেন, ইন্ডিপেন্ডেন্টলি আলাদা হবে। সেই ধরনের পর্যবেক্ষকও যাতে ভবিষ্যতে না আসেন সেই ব্যাপারে তাদের একটা অবস্থান তারা পরিষ্কার করেছেন। এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে নির্বাচনটি ইনক্লুসিভ হবে না এক্সক্লুসিভ হবে, তারপর আপনার নির্বাচন আয়োজন করবার সবুজ সংকেত অন্তর্বর্তী সরকারের কাছ থেকে পাওয়া সাপেক্ষে আপনার নির্বাচন কমিশন তাদের যে সাংবিধানিক দায়িত্ব সেই অনুসারে তারা আপনার শিডিউল বা তফসিল ঘোষণা করবেন। এবং সেই সময় থেকেই সত্যিকার অর্থে যেটাকে নির্বাচন আপনার ইন দ্য হরাইজন এটি সবাই মনে করা শুরু করবেন। টিল দেন এখন পর্যন্ত নিশ্চয়তা দিয়ে কেউ বলতে পারবে এটা নির্বাচন আয়োজন হবেই। কারণ হচ্ছে ডিসেম্বর এখনো অনেক দেরি, মাঝখানে প্রায় 6 মাসের মতো সময় আছে। আর আপনার বিশ্ব পরিস্থিতি, আঞ্চলিক পরিস্থিতি অনেক কিছুই এর মধ্যে পরিবর্তনশীল হতে পারে। এখন করোনার নতুন যে ভ্যারিয়েন্ট, সেই ধরনের মহামারী যদি শুরু হয় তাহলেও কিন্তু ওজোর খুঁজে পাওয়া যাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার। আবার যুদ্ধাবস্থা যদি তৈরি হয় সেটাও কিন্তু আরেকটা কারণ তৈরি হয়ে যেতে পারে। আর যেটা আশঙ্কা করা হচ্ছে, মানে নানা মহলে কানাঘুষো চলছে যে আপনার সিলেক্টিভ কালিং শুরু হবে। কালিং বলতে মানে হত্যা মিশন আপনার দুই পক্ষ থেকে। তো ফলে তার এই ধরনের কাণ্ড আপনার যে সারায়ভতে যেটি হয়েছিল তার মধ্য দিয়ে কিন্তু বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল বর্তমানে বসনিয়া হার্জেগোভিনা অঞ্চলে। তো সেই রকমের ঘটনা যদি শেষ পর্যন্ত আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা, যিনি একসময় দপ্তরবিহীন উপদেষ্টা ছিলেন, সেই মাহফুজ আলম, তিনি যে ইঙ্গিতটি করেছিলেন যে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে, তো তার যে খামিরটা সেটা মোটামুটি প্রস্তুত হয়ে আছে। ইতিমধ্যে আপনি জেনেছেন যে চট্টগ্রামে যুব দলের একজন নেতাকে বোরখা পরে এসে মেরে ফেলা হয়েছে, টার্গেটেড কিলিং যেটাকে বলে। তো এই ধরনের ঘটনাগুলি যদি আরো স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় ঘটতে থাকে তখন কিন্তু ওই আশঙ্কা সত্যে পরিণত হতে বেশি সময় লাগবে না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। না, এরকম একটা ইঙ্গিত তো সেনা প্রধানও দিয়েছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই, যে এর আগে বিডিআর হত্যার দিবসের আগে উনি যে বক্তব্য রেখেছিলেন বা ওই দিনেই, এখানে উনি বলেছিলেন যে ডিসেম্বর বা কোনো একটা প্রোগ্রামে উনি বলেছিলেন যে 8 ডিসেম্বরের মধ্যে না হলে একটা কিছু ঘটতে পারে, এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন আমার যতটুকু মনে।
আপনার কি মনে আছে? স্পার্ক, না স্পার্ক যেটা সেটা স্বাধীনতা এবং হঠাৎ সার্বভৌমত্ব যতক্ষণই তৈরি হতে পারে, সেই বিষয়টা উড়িয়ে দেওয়া যান। যেমন আমার প্রিয় ছাত্র আবু সাইদের যে আত্মহুতি বা শাহাদাত বরণ, সেটি কিন্তু স্পার্ক হিসেবে কাজ করেছে এবং পুরো আন্দোলনের চারিত্র ঘুরে গেছে এবং একটি সফল আন্দোলন বলেন, বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন, সরকার পরিবর্তন বলেন, রেজিম চেঞ্জ বলেন, যে নামেই অভিহিত করেন না কেন, পরিবর্তন তো সংগঠিত হয়েছে, এতে তো কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশের রাজনীতির যে মানচিত্র, সেটা আপনার লম্বা সময়ের জন্য ওলটপালট হয়ে গেছে, এটাও স্বীকার করতেই হবে। তো সেই জন্য আপনার খুব বেশি আপনার ঘটনার জন্য অপেক্ষা নাও করতে হতে পারে, ছোট্ট ঘটনাই বড় ঘটনার জন্ম দিতে পারে। ধন্যবাদ।